বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে রূপরেখা চায় যুক্তরাজ্য। ডক্টর ইউনূসের সঙ্গে ব্রিটিশ প্রতিমন্ত্রীর বৈঠক। সরকারের রাজনৈতিক অভিলাষ নেই, সংস্কার শেষে ক্ষমতা হস্তান্তর। টাকা তুলতে গিয়ে খালি হাতে ফিরছেন কয়েকটি ব্যাংকের গ্রাহক। খেলাপি ঋণের পরিমাণ বেড়ে 2,85,000 কোটি টাকা। দুর্নীতির কারণে 2 বছর ভুগবে দেশ, সিপিডির জরিপ। এবং রমজান সামনে রেখে খেজুর আমদানিতে কমানো হবে শুল্ক। পেঁয়াজ চিনির দাম নাগালে রাখতে তৎপর এনবিআর। স্বর্ণ চোরাচালানে জড়িত এয়ারলাইন্সের রুট পারমিট বাতিলের হুঁশিয়ারি। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে রূপরেখা চায় যুক্তরাজ্য। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর এমন প্রত্যাশার কথা জানান যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। পরে পররাষ্ট্র উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের কোনো রাজনৈতিক অভিলাষ নেই। সংস্কার শেষে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা হবে। এদিকে পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাজ্যের সহায়তা কামনা করেছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর যুক্তরাজ্যের প্রথম কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে বাংলাদেশ সফর করছেন যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। রোববার দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় ব্রিটিশ প্রতিমন্ত্রী জানান, তার সরকার অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেবে। এদিকে প্রধান উপদেষ্টা বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থের বিষয়টি তুললে যুক্তরাজ্য অর্থ ফেরাতে সহায়তা করবে বলে আশ্বাস দেন ব্রিটিশ প্রতিমন্ত্রী। এর আগে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ক্যাথরিন ওয়েস্ট। ঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ডক্টর ইউনূস রূপরেখা ঘোষণা করবে বলে আশাবাদী ব্রিটেন। রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের আহ্বানও জানানো হয়। I welcome the interim government's determination to build a better democratic future for the people of Bangladesh. And as we have a very strong, steadfast friendship with the people of Bangladesh, we want to build the strong partnerships. এদিকে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, নির্বাচন নিয়ে ব্রিটিশ সরকারের আগ্রহ আছে। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রাজনৈতিক অভিলাষ নেই। সংস্কার শেষেই নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে ব্রিটিশ প্রতিমন্ত্রীকে। তারা আমাদের সাথে কোঅপারেট করতে আগ্রহী। তারা বরং জানতে চেয়েছে যে কিভাবে তারা আমাদেরকে সহায়তা করতে পারে। আমিও তাদেরকে পরিষ্কারভাবে বলেছি যে আমাদের এখানে কারো কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই। আমরা আসলেই একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে আমরা সরে যেতে চাই। এটাই আমাদের লক্ষ্য। তাতে করে যেটুকু সময় লাগে এখনো আমরা স্পষ্টভাবে জানি না, কারণ কতগুলো কমিশন কাজ করছে, তাদের রিপোর্ট দেখ, তারপরে আমরা বুঝতে পারবো যে আসলে কত তাড়াতাড়ি আমরা আসলে এই কাজটা করতে সক্ষম হব। রোহিঙ্গাদের সহায়তায় যুক্তরাজ্য $10 মিলিয়ন সহায়তা দেবে বলেও জানানো হয়। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। পারস্পরিক স্বার্থ, সংস্কৃতি, বাণিজ্য ও নিরাপত্তার উপর নির্ভর করে বাংলাদেশ ভারত সম্পর্ক গভীর হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। বলেন, ঢাকা দিল্লির সম্পর্ক যেভাবেই বর্ণনা করা হোক না কেন, দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিদ্যমান। বিকেলে বে অফ বেঙ্গল সম্মেলনে প্রণয় ভার্মা একথা বলেন। We strongly believe that connectivity is a major enabler that help our societies, our businesses, and our people to closely connect and benefit from each other. Both India and Bangladesh are today far more developed and capable than they were ever before. And we also depend on each other far more today than we ever used to, as our economies and development paths continue to intertwine. আগামী 3 মাসের মধ্যে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কারে গঠিত কমিশনগুলো রিপোর্ট দিতে পারবে। তাদের পরামর্শ অনুযায়ী সংস্কার করেই নির্বাচন দেয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। গেল 3 মাসের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে বলেও দাবি তার। অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এসব জানান উপদেষ্টা। এ সময় তিনি আরও বলেন, বিসিবি, বাফুফে ও অন্য যে কোনো ফেডারেশনের অডিট রিপোর্টে গড়মিল পাওয়া গেলে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর 100 দিন আগে দায়িত্ব নিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। দায়িত্ব নেয়ার পর নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয় বর্তমান সরকারকে।
রোববার সকালে শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নেয়া 100 দিনের কার্যক্রম উপস্থাপন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় নির্বাচন প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী 3 মাসের মধ্যে রাষ্ট্র সংস্কার কাজে গঠিত কমিশনগুলোর রিপোর্টের উপর ভিত্তি করে নির্বাচন দেয়া হবে। রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠনে আপনারা জানেন 10টি কমিশন গঠন করা হয়েছে এবং কমিশনগুলোর সাথে প্রায় নিয়মিতই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ যারা স্টেক হোল্ডার আছেন অন্যান্য তারা কিন্তু নিয়মিত বসছেন এবং কমিশনগুলো নিয়মিত সবার সাথে বসছে। রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এবং সকল স্টেক হোল্ডারের সাথে তারা বসছেন, তাদের মতামত নিচ্ছেন এবং আপনারা দেখেছেন যে অনলাইনেও গুগল ফর্ম করে কমিশনগুলো জনগণের থেকে মতামত সংগ্রহ করছেন কিভাবে যে সংস্কার কাজগুলো তারা করবেন এবং সেগুলোর প্রস্তাবনাটা কিভাবে আমাদেরকে দিবেন। তো আমরা আশা করি যে গিভেন টাইমলাইনের মধ্যে 3 মাসের যে সময়টা দেওয়া হয়েছে তার মধ্যে সরকারের কাছে একটা প্রস্তাবনা আসবে এবং তারপর সরকার ও স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে সেগুলো বাস্তবায়নের পথে আগাতে পারবে। সংস্কারের পরে নির্বাচন, এটা তো আমরা বারবার বলছি। সরকারের বড় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। দায়িত্ব নেওয়ার পর সেই পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে বলে দাবি তার। 3 মাস আগে আমরা কোন অবস্থায় ছিলাম এবং আজকে কোন অবস্থায় আছি, যথেষ্ট অগ্রগতি হয়েছে। তবে যে পরিস্থিতিতে আমরা আসলে সরকারের দায়িত্ব পেয়েছি, আইন শৃঙ্খলা বাহিনী একটা ভঙ্গুর অবস্থায়, পলাতক অবস্থায় ছিল, সেই অবস্থা থেকে এখন দৃশ্যমান পরিবর্তন হচ্ছে এবং সামনের দিনগুলোতেও নতুন রিক্রুটমেন্ট সহকারে যেই অনেক ভেহিকেল আসলে পড়া গিয়েছে, অনেক থানা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো আবার পুনর্গঠনের সংস্কারের কাজ চলমান আছে। গত 100 দিনে অন্তর্বর্তী সরকার 86,000-এর বেশি কর্মসংস্থানের ব্যবস্থা করেছে বলেও জানান তিনি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে তিনি এই ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে তোপের মুখে 5 আগস্ট দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর 8 আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। প্রথমে 17 জন উপদেষ্টা নিয়ে কার্যক্রম শুরু করলেও বর্তমানে এই সরকারের উপদেষ্টা 24 জন। গুম করে নির্যাতন, পরে পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয় শিবির কর্মী আলমগীরকে। আরেক কর্মী আব্দুল করিমকে নির্যাতনের পর মৃত ভেবে ফেলে রেখে যায় আইন শৃঙ্খলা বাহিনী। দুজনই এমন অভিযোগ তুলে বিচার চাইলেন ট্রাইব্যুনালে। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের আমলে গুম ও নির্যাতনের 7টি আলাদা অভিযোগ দাখিল করে ছাত্র শিবির। আসামি করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর 53 সদস্যকে। পানি খেয়ে যখন প্রস্রাব ধরে রাখতে পারতাম না, সেই বোতলে আমাদের প্রস্রাব করতে হতো, আবার সেই প্রস্রাব ফেলে দিয়ে সেই বোতলে আবার পানি খাইতাম। শিবির কর্মী সাইফুল ইসলাম তারেককে বাসা থেকে তুলে নিয়ে যায় র্যাব। 50 দিন আটকে রেখে চালানো হয় অকথ্য নির্যাতন। এক নিমিষেই ধূলিসাৎ হয়ে যায় তার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন। আমি তখন আমার ইচ্ছা ছিল আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব, কিন্তু আমার সেই ইচ্ছাটা আর পূর্ণ হলো না। তার মতো আওয়ামী লীগের আমলে গুম করে নির্যাতন করা হয় শিবিরের আরেক সদস্য রুহুল আমিনকে। 3.5 মাস পিছন থেকে হ্যান্ডকাপ বাঁধা অবস্থায় এবং সামনে থেকে চোখ বাঁধা অবস্থায় রাখা হয়েছিল এবং 24 ঘন্টায় আমাদের এখানে প্রায় 200 ভোল্টের বাল্ব বাতি যেটা জ্বালানো হতো, কোনো আলো বাতাসের ব্যবস্থা ছিল না। তারা অনেকক্ষণ পিটাইছে, পিটানোর পর মনে করছে যে মারা গেছে। ওনারা যখন মনে করছে যে মারা গেছে, ওই পুলিশের গাড়িতে উঠায় হ্যান্ডকাপ অবস্থায় আমার ব্রিজ থেকে ফেলা দিয়েছে। স্পাইনাল কর্ড ইনজুরি, আমার বুক থেকে 2 পায়ে এখন অবশ। ওই সময় যারা আমাদের উপর অত্যাচার করছিল আমি তাদের একটা বিচার চাই। গুম, নির্যাতন ও নিখোঁজ এমন শিবিরের 7 জন রোববার সকালে ট্রাইব্যুনালে এসে অভিযোগ করেন। আলাদা 7টি অভিযোগে আসামি করা হয়েছে 53 জনকে। যারা এখন মিসিং আছে আমরা তাদেরকে ফিরে পাবো। যারা এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্যাতনের শিকার হয়েছে, যারা এই ভায়োলেন্সের সাথে জড়িত ছিল, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে এসে এই ট্রাইব্যুনাল ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, সে প্রত্যাশা আমরা ব্যক্ত করেছি। এদিকে জুলাই গণহত্যার বিচারের জন্য প্রস্তুত নতুন এজলাস। সংস্কার কাজ পরিদর্শন করেছেন চিফ প্রসিকিউটর। সোমবার ট্রাইব্যুনালে হাজির করা হবে আওয়ামী লীগের 10 মন্ত্রী, 2 উপদেষ্টা, 1 সচিব ও অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে সিএমএম আদালতে শুনানি শেষে আদেশ দেন আদালত। উনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, ওইখানে আপনাকে পুলিশ গ্রেফতার করে আজকে বিজ্ঞ আদালতে কোর্টে আনেন। আমরা সরকারি পক্ষে রিমান্ডের পক্ষে বলি, আর আসামি পক্ষের লোকেরা রিমান্ডের প্রার্থনা করে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ডের কথা শুনে 2 দিন রিমান্ড মঞ্জুর করেন। চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে হয়েছে প্রায় 2,85,000 কোটি টাকা। খেলাপি গ্রাহকদের কাছে অর্থ আটকে থাকায় নিজের জমানো টাকা নিতে গিয়ে ব্যাংক থেকে খালি হাতে ফিরছেন অনেক গ্রাহক। অর্থনীতিবিদরা বলছেন, ঋণ আদায়ে কঠোর না হলে কাটবে না সংকট। বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ছাই হয়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের মালিক রিপন ব্যাপারী সোশ্যাল ইসলামী ব্যাংকে জমানো অর্থে পাড়ি দিতে চান বিদেশে, কিন্তু টাকা তুলতে এসে জানালেন চেক হাতে ব্যাংকে এসে বারবার ঘুরে যেতে হচ্ছে তাকে। টাকার জন্য এখন ঘুরতেছি, এখন আমার টাকাও দেয় না, আমি যাইতেও পারি না। ব্যাংকে গেলেই শোনা যায় নিজের রাখা টাকা তুলতে এসে বিপাকে পড়া হাজারো গ্রাহকের ভোগান্তির কথা। টাকার প্রয়োজন, টাকা দিতে বলছে দালালে, টাকা না দিলে ফ্লাইট দিবে না। আমাদের দরকার, কিন্তু আমরা টাকা ওইভাবে পাচ্ছি না। এমন অবস্থার কারণ হিসেবে এসআইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক বলছেন, গ্রাহকের আস্থার সংকট বর্তমানে নতুন করে ব্যাংককে ফেলেছে অর্থ সংকটে। ব্যাংক যে বিনিয়োগ করেছে ওখান থেকে সকল টাকা তো একদিনে তুলে আনতে পারবে না, কিন্তু আমাদের ডিপোজিটররা ওনার টাকার মায়ার কারণে ওনার টাকা উনি চাইতে পারেন, কিন্তু উনি অ্যাডভান্স চাচ্ছেন। ব্যাংক খাতের এমন নাজুক পরিস্থিতির জন্য দায়ী খেলাপি ঋণ। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক খাতে এই ঋণের পরিমাণ বেড়ে হয়েছে 2,84,977 কোটি টাকা। খেলাপি ঋণের ভারে সবচেয়ে বেশি জর্জরিত বেসরকারি ব্যাংকগুলো। মোট খেলাপির পরিমাণ প্রায় 1.5 লাখ কোটি টাকা, আর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপির পরিমাণ 1,26,000 কোটি টাকা। বিশেষায়িত ও বিদেশি ব্যাংকগুলোর খেলাপির পরিমাণ তুলনামূলক কম। ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানের দাবি, লুটপাট বন্ধে বাংলাদেশ ব্যাংকের দুর্বল অবস্থানের কারণেই এমন বিপর্যয়। সংকুচিত মুদ্রানীতি ফলো করে মানি সাপ্লাই বাড়াবো না, ওই এক রাস্তা যদি বসে থাকে IMF এর ফর্মুলা নিয়ে দেশকে আরো বিপদে ফেলাইব। তো একবার এই বাংলাদেশ ব্যাংকের সহায়তায় এই বাণিজ্যিক ব্যাংকে লুটপাট হয়েছে। এখন কেন্দ্রীয় ব্যাংক একই লোক আবার বাণিজ্যিক ব্যাংকগুলোকে গলা চিপিয়ে ধরতেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যই বলছে সাধারণ গ্রাহকের আমানতের টাকা কিভাবে লুটপাট হয়েছে। তবে পরিবর্তিত পরিস্থিতিতে সময় এসেছে গ্রাহকদের মনে আস্থা ফেরানো, এমন পরামর্শ ব্যাংক মালিকদের সংগঠন বিএবির। ব্যাংক সার্ভিস করতে প্রথম কাজই হচ্ছে আপনাকে ডিপোজিটরের যে আস্থা ওইটাকে প্রতিষ্ঠিত করতে হবে। ওইটা যে পর্যন্ত না প্রতিষ্ঠিত হবে সে পর্যন্ত আপনি ব্যাংক ইমপ্রুভ করতে পারবে না। অর্থনীতিবিদরা বলছেন, ঋণ খেলাপি ধরতে কঠোর না হলে ভেস্তে যাবে সব উদ্যোগী। নন পারফর্মিং লোন সেটাকে কিভাবে কমানো যায় এবং ফিরিয়ে আনা যায় সেটি খুবই গুরুত্বপূর্ণ। আন্তঃব্যাংক থেকে সহায়তা পাওয়া দুর্বল ব্যাংকগুলোর প্রতি গ্রাহকের আস্থা ফিরতে শুরু করলেও অভিযোগ রয়েছে, চাহিদা অনুযায়ী টাকা দিতে পারছে না অনেক ব্যাংকই। এমন অবস্থার অবসান কবে ঘটবে সেই উত্তর জানে না গ্রাহকের অনেকেই। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এনবিআরের দুর্নীতি ও ঘুষ চক্র থেকে বের হতে চান ব্যবসায়ীরা, আর বাংলাদেশ ব্যাংককে স্বৈরতান্ত্রিক প্রতিষ্ঠান আখ্যা দিয়ে অর্থনীতিকে শক্তিশালী করতে সংস্কার জরুরি বলে মনে করে FBCCI। আর সিপিডি বলছে, দুর্নীতির কারণে 2 বছর ভুগবে দেশ। স্বপ্নের উত্তরণ 2026 সালে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পেতে আর মাত্র 2 বছরের অপেক্ষা। কিন্তু হাসিনা সরকার বৈশ্বিক ব্যবসায় প্রতিযোগিতা সূচকে বাংলাদেশকে যে নাজুক অবস্থায় রেখে গেছে, তাতে এলডিসি থেকে উত্তরণের পর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে ব্যবসা বাণিজ্যে, এমনটাই মনে করে গবেষণা সংস্থা।
রোববার রাজধানীর ব্র্যাকেন সেন্টারে আয়োজিত আলোচনা সভায় সংস্থাটির জরিপের তথ্য তুলে ধরে জানায়, আগামী 2 বছর দেশকে সবচেয়ে বেশি ভোগাবে মূল্যস্ফীতি, দুর্নীতি, বেকারত্ব, দারিদ্র, দুর্নীতিগ্রস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড, জ্বালানি সংকট সহ 32টি সমস্যা। We think that we need a regulatory reform commission. So that kinds of a commission maybe we consider for changing the regulatory part of the study. আলোচনায় উঠে আসে মধ্যম আয়ের ফাঁদে পড়ার শঙ্কার কথা। এনবিআর এর দুর্নীতি ও ঘুষ চক্র থেকে মুক্তি পেতে সংস্থাটির প্রতিটি বিভাগের জন্য আলাদা পলিসি করার তাগিদ দেন ব্যবসায়ীরা। Our major problem is actually corruption. প্রতি বছর একটা সমস্যায় পড়ি যে বছরে যে 20-25 লাখ টাকা ঘুষ দেই সেটার কোনো প্রুফ থাকে না, তো ওইটার উপরে আবার আরেকটা 30% আমাকে আবার ফাইন করে দেয় যে ঘুষ কেন দিচ্ছেন, ওইটার জন্য আবার ঘুষ দিতে হয়। এই ঘুষের উপরে ঘুষ চলে আর কি আমাদের দেশে। এনবিআর কে একটা যদি আমরা ডিফারেন্ট পলিসি দিতে পারি, ট্যাক্স, ভ্যাট, কাস্টমস, বন্ড সবগুলাকে, আমার মনে হয় যে করাপশন 50% কমিয়ে আনা সম্ভব। এই সময় বাংলাদেশ ব্যাংককে অর্থনৈতিক দুর্বৃত্তায়নের বাতিঘর দাবি করে আর্থিক খাত শক্তিশালী করতে রাজনৈতিক সংস্কারের তাগিদ দেন বিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু। দিস সেন্ট্রাল ব্যাংক হ্যাজ ডিস্ট্রয়েড অল দ্য কমার্শিয়াল ব্যাংক। যেটা চাই সেটা হলো যে একটা দুর্বৃত্তাই তো রাজনীতি থেকে হোয়াট ডু উই এক্সপেক্টেড ইন এভরি সেক্টর, দিস পলিটিক্যাল ক্রিমিনালস হ্যাজ ক্রিয়েটেড এ সেলফ ইন্টারেস্টেড গ্রুপ for their own benefit. Now, so essentially, if we want to do reforms, if we want to have a better Bangladesh in the future, the first thing to reform is the politics. আলোচনায় সমাধান দেখছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফা সিদ্দিকী। প্রয়োজনে বিজনেস রেগুলেটরি রিফর্ম কমিশন গঠন করার কথাও জানান তিনি। So we wanted to change that, and we can do that structurally, or the political government can change that structurally, but we want to behave as though they are one authority, starting yesterday. এ সময় 100 বিশেষ অর্থনৈতিক অঞ্চলের লক্ষ্য থেকে সরকার সরে আসছে বলে জানান বিডার নির্বাহী চেয়ারম্যান কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রমজান সামনে রেখে খেজুরের আমদানি শুল্ক কমানো হবে বলে জানিয়েছেন রাজস্ব বোর্ড চেয়ারম্যান আব্দুর রহমান। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হেল্প ডেস্ক উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় স্বর্ণ চোরাচালানের সাথে কোনো এয়ারলাইন্স জড়িত এমন প্রমাণ পাওয়া গেলে রুট পারমিট বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বলেন, দেশে যে পরিমাণ স্বর্ণ আছে তার সঙ্গে আমদানির কোনো সামঞ্জস্য নেই। স্বর্ণ চোরাচালানের ক্ষেত্রে অনেক সময় দেশের বিমানবন্দরগুলো ব্যবহার হচ্ছে। বিমানে করে আনা এসব অবৈধ স্বর্ণ ও চোরাচালানকারীরা শুল্ক বিভাগের হাতে ধরাও পড়ছে। রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস এলাকায় যাত্রী সেবা হেল্প ডেস্ক উদ্বোধন অনুষ্ঠানে রাজস্ব বোর্ড চেয়ারম্যান হুঁশিয়ারি দিয়ে বলেন, যেসব বিমানে করে স্বর্ণ চোরাচালানের প্রমাণ পাওয়া যাবে তাদের রুট পারমিট বাতিল করা হবে। যে সকল এয়ারক্রাফটের বডির ভিতরে করে স্বর্ণ চোরাচালান হয় একেবারে আলাদা করে মেকানিজম করে, সেগুলোর দায় দায়িত্ব কিন্তু সংশ্লিষ্ট এয়ারক্রাফট অথরিটিকে নিতে হবে। যাদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটবে সেই সকল এয়ারক্রাফটগুলোকে আমরা নিষিদ্ধ করব। এদিকে আগামী রমজানে খাদ্যপণ্যের দাম সহনশীল রাখতে খেজুর সহ অন্যান্য নিত্যপণ্যের উপর শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। আমরা খেজুরের উপরে অনেক হাই ডিউটি আছে। আমাদের দেশে প্রচুর খেজুর এখন কনজাম্পশন হয়, বিশেষ করে আমাদের রোজার সময় এটা অত্যন্ত নিত্য প্রয়োজনীয় একটা পণ্য। খেজুরের ডিউটিও আমরা প্রত্যাহার করার জন্য উদ্যোগ নিয়েছি। বিমানবন্দরে যাত্রী সেবা নিশ্চিত করতে যাত্রীদেরও অধিকার সচেতন হওয়ার আহ্বান জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, শিগগিরই রাজস্ব বোর্ড পুরোপুরি অনলাইন নির্ভর সেবা দিবে। মুহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। পাণ্ডুলিপি পরিবর্তন করে জানুয়ারিতেই প্রাথমিক শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই তুলে দেওয়া হবে বলে জানালেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে সিলেটে বিভাগীয় পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। শিক্ষার দিক দিয়ে পিছিয়ে পড়া এলাকাগুলোর প্রতি অন্তর্বর্তী সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানান উপদেষ্টা। আমরা প্রস্তুতি নিচ্ছি জানুয়ারিতেই বাচ্চাদের বই দেওয়ার জন্য। আপনাদের এই প্রশ্নটার কারণটা হচ্ছে আমি বুঝতে পারি, যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের বইগুলো তৈরি করা এবং ছাপতে দেয়া সেই প্রক্রিয়াটা একটু বিলম্বিত হয়েছে। বইগুলোর ক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন করার প্রয়োজন ছিল, ফলে যে পাণ্ডুলিপিগুলো তৈরি হয়েছিল সেই পাণ্ডুলিপিগুলোকে আবার কিছুটা পরিমার্জন করতে হয়েছে। এই কারণেই আমরা কিছুটা বিলম্বিত হয়েছে, কিন্তু আমরা প্রক্রিয়া চালাচ্ছি, অগ্রসর হচ্ছে। ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে আমাদের বইগুলো ছাপানোর,
এবং আমরা আশা করছি যে জানুয়ারিতেই আমরা সব বই, বিশেষত প্রাইমারির সব বই আমরা বাচ্চাদের কাছে পৌঁছে দিতে পারবো। 2024-25 শিক্ষাবর্ষে আবারও 7 কলেজের শিক্ষার্থী ভর্তি নেওয়া হলে প্রশাসনকে জবাবদিহির আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেলে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এসব কলেজের অধিভুক্তি বাতিলের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে 7 কলেজের জন্য ভবন নির্মাণের বিরোধিতা করেন তারা। 24 এবং 25 যেই শিক্ষা কার্যক্রম শুরু হবে, সেই শিক্ষা কার্যক্রম থেকে 7 কলেজের যে ভর্তি কার্যক্রম তারা করবেন না। এটা হচ্ছে তাদের প্রতি আমাদের আহ্বান। আপনারা অবিলম্বে 7 কলেজকে অধিভুক্ত বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং যদি আপনারা অবিলম্বে এই সিদ্ধান্ত না নেন তাহলে হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডিপার্টমেন্ট এখন পরীক্ষা চলমান রয়েছে, সেই পরীক্ষা যদি শেষ হয় তাহলে হচ্ছে আমরা পরীক্ষা শেষে অবশ্যই কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব। 30 নভেম্বরের মধ্যে সরকারি চাকরিতে বয়সসীমা 35 বাস্তবায়নের আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলনে 24 নভেম্বর শাহবাগে সমাবেশের ঘোষণাও দেওয়া হয়। এই সরকারকে বার্তা দিতে চাই যে এই 35-37 যে সিদ্ধান্ত আপনারা নিজেরাই নিয়েছেন, যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন হবে না এবং এই যে 47তম বিসিএস সার্কুলার আসতেছে এই 30শে নভেম্বরের মধ্যে, আমরা চাচ্ছি এই 30শে নভেম্বরের যে সার্কুলার 47তম বিসিএস সার্কুলার, এই সার্কুলারের মধ্যেই এই 35 এবং 37 বাস্তবায়ন হতে হবে। 24 তারিখে বেলা 11টার সময় শাহবাগে আমরা এই চাকরিতে প্রবেশের বয়সীমা ন্যূনতম 35 এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত করার জন্য প্রোগ্রাম করব। নেসকোর প্রিপেইড মিটার স্থাপনের দরপত্র ডেকে মাঝপথে নতুন শর্ত। এতে বাড়তি সুবিধা পেতে পারেন আগের সরবরাহকারী প্রতিষ্ঠান, যদিও তা মানতে নারাজ কর্তৃপক্ষ। এদিকে আগে স্থাপন করা মিটার নিয়ে অভিযোগ আছে গ্রাহকের। বিশেষজ্ঞ মনে করেন বিরোধ নিষ্পত্তির প্রাতিষ্ঠানিক কাঠামো থাকা প্রয়োজন। সাইফুর রহমান রকিকে সঙ্গে নিয়ে ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। উত্তরের জনপদে শহর এলাকায় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকো। রাজশাহী ও রংপুর বিভাগের 16 জেলায় কোম্পানিটির গ্রাহক 20 লাখের বেশি। এর মধ্যে 5 লাখই এসেছে স্মার্ট প্রিপেড মিটারের আওতায়। তবে এসব মিটার নিয়ে নানা অসন্তোষ রয়েছে গ্রাহকদের। প্রত্যেক মাসে বিল বেশি আসে, আর তারপর আবার মিটার যেগুলো আছে এগুলো তো মিটার চেঞ্জ করে ডিজিটাল করেছে, এই ডিজিটালে আরো বেশি আমরা সমস্যায় পড়েছি। কোনো ঠিক ঠিকানা নাই, কখন কিভাবে বিল করতেছে আমরা নিজেও জানি না। অনেক মিটার সমস্যার কারণে অতিরিক্ত বিল আসে, এটা গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা অনেক সময় আমরা অভিযোগ দিয়েও এটা সমাধান হয় না। এমন অবস্থায় আরও 8 লাখ গ্রাহককে স্মার্ট প্রিপেড মিটারের আওতায় আনতে চায় নেসকো। যদিও নেসকোর দাবি বিশেষ কোনো প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার ধারণা অমূলক। এক্সিস্টিং যে ভেন্ডিং সফটওয়্যার আছে সেটার সাথে আমরা ইন্টিগ্রেশনের একটা পয়েন্ট রেখেছি। সেক্ষেত্রে ওনারা অনেকেই বলেছে যে কোম্পানির ভেন্ডিং সফটওয়্যারটা আছে তারা হয়তো এখানে বেনিফিটেড হবে। তো আমরা বলেছি যে ভেন্ডিং যেহেতু আমরা কিনতেছি না এই প্রজেক্টে, সেহেতু তো ভেন্ডিং তো করতে হবে। এজন্য যে সকল বিডাররা আমাদের এই টেন্ডারে বিড করবে, আমাদের ভেন্ডিং সফটওয়্যারের সাথে ইন্টিগ্রেট করার জন্য তাদের যে ধরনের ডকুমেন্ট দরকার, এপিআই কোড দরকার, সবগুলো আমরা তাদেরকে সাপ্লাই দিতে প্রস্তুত আছি এবং আমরা দিচ্ছি এবং অনেকে দিয়েও দিয়েছি। যদি কোনো প্রতিষ্ঠান বলে থাকে যে ইন্টিগ্রেশনের কারণে আমরা বাদ দিতে চাচ্ছি বা কোনো প্রতিষ্ঠান লাভবান হচ্ছে, কথাটা আসলে ঠিক নয়। শেখ হাসিনা সরকারের সময়কালে প্রিপেড মিটার আর বিদ্যুৎ খাতের দরপত্র নিয়ে প্রশ্ন উঠেছে অহরহ। একজন বিশেষজ্ঞ বলছেন এসব ক্ষেত্রে আদর্শ একটি নীতিমালা থাকা প্রয়োজন। এই সমস্ত দ্বারা প্রবিধান দ্বারা যদি নির্ধারিত করে দেওয়া হয়, এটাগুলো সব বিআরসির করার কথা, যে কোনো কোম্পানি তার ইচ্ছা মাফিক কোনো স্পেসিফিকেশন বা কোনো শর্ত পরিবর্তন করতে পারবে না। একটা মডেল প্রবিধানমালা থাকবে বা প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতি, মডেল পদ্ধতি থাকবে, যে পদ্ধতিতে টেন্ডার সবাই সেই পদ্ধতি অনুসারে টেন্ডার করবে। তাহলে তো এই জিনিসগুলো আর হতে পারে না। এসব ক্ষমতা কেন লাইসেন্সির হাতে থাকবে? এসব ক্ষমতা সব রেগুলেটরি কমিশন নিয়ন্ত্রণ করবে। বিভিন্ন অভিযোগ নিষ্পত্তিতে বিআরসি নিজেও উদ্যোগী হয়ে আইনি ব্যবস্থা নিতে পারে বলে মত এই ভুক্ত অধিকার সংগঠকের। যে আইনের আওতায় ফৌজদারি মামলা করার যে ক্ষমতা দেওয়া হয়েছে বিআরসিকে, এইসব অভিযোগ আমলে নিয়ে বিআরসি কেন মামলা করছে না কেন? ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। উপযুক্ত জায়গার বদলে নেত্রকোনার সাবেক এমপির নিজ গ্রামে হয়েছে পর্যটন কেন্দ্র, কিন্তু যাতায়াত ব্যবস্থা ভালো না হওয়ায় আগ্রহ নেই ভ্রমণ পিপাসুদের।
সরকারি চাপে বাধ্য হয়ে প্রকল্প বাস্তবায়নের দাবি স্থানীয় এলজিইটি বিভাগের। অর্থ অপচয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। আলপনা বেগমের তথ্য ও আবু সুফিয়ানের তোলা ছবিতে রিপোর্ট। ইতিহাস সমৃদ্ধ জনপদ নেত্রকোনায় রয়েছে বিস্তীর্ণ হাওর, পাহাড়ি সীমান্ত দুর্গাপুর, কমলাকান্দা, লেখক সাহিত্যিক হুমায়ুন আহমেদের কেন্দ্র সহ জেলার 10 উপজেলায় রয়েছে নানা ইতিহাস। সবগুলো স্থানে যেতে জেলা শহর থেকে গড়ে 30 থেকে 50 কিলোমিটার দূরত্ব। কিন্তু সেই পরিকল্পনা নিয়ে এখানে গড়ে ওঠেনি পর্যটন কেন্দ্র কিংবা সড়ক সহ হোটেল মোটেল। তবে হাওর উন্নয়নের নামে নেত্রকোনা 4 আসনের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের গ্রামের বাড়ি মোহনগঞ্জের ছেচড়াখালী গ্রামে গড়ে তোলা হয় পর্যটন কেন্দ্র, যা মোহনগঞ্জ থেকেও 15 কিলোমিটার দূরে। যাতায়াত ব্যবস্থা ভালো না হওয়ায় এই পর্যটন কেন্দ্রের প্রতি আগ্রহ নেই ভ্রমণ পিপাসুদের। গত 1 বছরে মাত্র 68 জন ভাড়া নিয়েছেন পর্যটনের কক্ষ। এতে উদ্বোধনের পর থেকেই লোকসান গুনতে হচ্ছে। এমনকি বিনোদন কেন্দ্রের মতো 20 টাকা মূল্যে টিকিট বিক্রি করেও আয় করতে পারছে না কর্তৃপক্ষ। কলমাকান্দা এখান থেকে যাওয়া অনেক টাফ, এটা আসলে সম্ভব না। টুরিস্ট নাই বলতে চলে, 1-2 জন আসছে টুরিস্ট দেখতে, কিন্তু তাহা দেখার মতো কিছু নাই। আর এরপরে আর কেউ আসে। সচেতন নাগরিকরা বলছেন, উন্নয়নের নামে নিজ গ্রামে গেস্ট হাউস হিসেবে সরকারের অর্থ অপচয় হয়েছে। এখানে পর্যটন কেন্দ্র করার ফলে পর্যটনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা আসলে ব্যাহত হচ্ছে। দুর্গাপুর কলমাকান্দায় করলে অনেক বেশি উপকৃত হতো। অবকাঠামো বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা বলছেন, এটি সঠিক জায়গায় না করায় সরকারের অর্থের অপচয় হয়েছে। সরকারি চাপ থাকায় বাধ্য হয়ে প্রকল্পটি বাস্তবায়ন করতে হয়েছে। ওটা আসলে আমাদের এলজিডি মন্ত্রণালয়ের না, অন্য মন্ত্রণালয়ের কাজ। আমাদের বলছে যে কাজটা বাস্তবায়ন করে দিতে, আমরা কাজটা বাস্তবায়ন করে দিচ্ছি। পর্যটন কেন্দ্রটি নির্মাণে 8 কোটি 16 লাখ টাকা ব্যয় হয়। সময় সংবাদ, নেত্রকোনা। 3 বছরে ঢাকা সিলেট 6 লেন সড়কের কাজ হয়েছে মাত্র 10%। আগামী বছরের মধ্যে 30,000 কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়নের কথা থাকলেও 2028 সালের আগে সেটির সম্ভাবনা দেখছেন না সংশ্লিষ্টরা। জেলা প্রশাসনের কর্মকর্তা বলছেন, ভূমি অধিগ্রহণ জটিলতা কাটিয়ে দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে। ইকরামুল কবিরের প্রতিবেদন, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। কথা ছিল 2023 সালের মধ্যে ঢাকা থেকে তামাবিল পর্যন্ত 265 কিলোমিটার মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ। কিন্তু বারবার নকশা পরিবর্তন সহ নানা জটিলতার মধ্যে ঘুরপাক খেতে থাকে প্রকল্প। জমি অধিগ্রহণ ও ঠিকাদার নিয়োগ ছাড়া তড়িঘড়ি করে 2021 সালের 24 অক্টোবর সড়কটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। উপ আঞ্চলিক যোগাযোগ, বিশেষ করে ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান এবং চীনের সঙ্গে যোগাযোগের জন্য ভৌগোলিকভাবে বাংলাদেশ কেন্দ্রবিন্দুতে। এসব বিবেচনায় প্রকল্পটি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। প্রকল্প সড়কটি ঢাকার কাঁচপুর থেকে সিলেট হয়ে তামাবিল পর্যন্ত 265 কিলোমিটারে শেষ হবে। মূল সড়কের উভয় পাশে ধীরগতির যান চলাচলের জন্য 5.5 মিটার প্রশস্ত সড়ক সহ প্রকল্পের আওতায় 66টি সেতু, 305টি কালভার্ট, 7টি ফ্লাইওভার ও ওভারপাস, 6টি রেলওয়ে ওভারপাস থাকবে। ইতিমধ্যে ঢাকা সিলেট অংশের 13টি প্যাকেজের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। সিলেট তামাবিল 6 লেন প্রায় 60 কিলোমিটার সড়কের কাজের 3টি প্যাকেজের মধ্যে একটি সম্পন্ন হয়েছে। ঢাকা সিলেটের 209 কিলোমিটারের মধ্যে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের 121 কিলোমিটারের জমি অধিগ্রহণ হয়নি। আমাদের শ্রেণী পরিবর্তন জনিত একটা জটিলতা ছিল, ওটা আমরা ইতিমধ্যে সমাধান করতে পেরেছি। আশা করছি যে খুব দ্রুতই আগামী 2-3 মাসের মাঝেই ভূমি অধিগ্রহণের বিষয়ে একটা জেলা প্রশাসন মহোদয় করতে একটা ভালো অগ্রগতি আমরা দেখতে পাবো। এ পর্যন্ত প্রকল্পের মাত্র 10 ভাগ কাজ শেষ হয়েছে। তা আমরা এগুলোর যে অগ্রগতি আছে সেগুলো আমরা ডিউ সময়ের মধ্যেই আছে, সময়ের অতিক্রান্ত হয়ে যায় নাই এবং আমরা আশা করতেছি নির্দিষ্ট সময়ের মধ্যে অধিগ্রহণ সম্পন্ন হবে। 2021 সালের 1 জানুয়ারি থেকে শুরু হওয়া 30,000 কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত, কিন্তু শেষ হতে 2028 সাল পেরিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। প্রকল্পের 25 ভাগ অর্থ যোগান দিচ্ছে এশিয়া উন্নয়ন ব্যাংক। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।
বন্ধের 6 বছর পর তামাবিল স্থলবন্দর দিয়ে ভারত থেকে কয়লা আমদানি শুরু হয়েছে। ওই বছরগুলোতে এলসির শত কোটি টাকা আটকে ছিল সে দেশে। কয়লা আমদানিতে বন্দরের মন্দাভাব কাটতে শুরু হয়েছে, এতে খুশি সংশ্লিষ্টরা। ইকরামুল কবিরের আরও একটি প্রতিবেদন, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। 6 বছর পর 2 নভেম্বর ভারত থেকে কয়লা আমদানি শুরু হয়। প্রতিদিন গড়ে 1000 টন কয়লা তামাবিল স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করছে। ভারতের একটি আদালত মেঘালয়ে উত্তোলিত কয়লা বাংলাদেশে রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার কারণেই 2018 সাল থেকে আমদানি বন্ধ থাকে। এর ফলে প্রায় 800 আমদানিকারকের অন্তত 100 কোটি টাকার এলসি আটকা পড়েছিল। এতে আমদানিকারক ও শ্রমিকেরা দুর্দশায় পড়েন। তবে চলতি বছরের অক্টোবরের শেষে পুরোদমে কয়লা আমদানিতে স্বস্তিতে আমদানিকারক ও শ্রমিকেরা। কামকাজও বাড়ছে, সবকিছু বাড়ছে, আমরা রুজি রোজগার করতে পারি। আমরা চাচ্ছি সামনের দিকে যাতে এভাবে বর্ডার খোলা থাকে এবং আমরা কয়লা আমদানি করতে পারি। এদিকে তামাবিল স্থলবন্দরকে আরো গতিশীল করার লক্ষ্যে নতুন পরিকল্পনা গ্রহণের তাগিদ আমদানিকারকদের। আমদানি ব্যয়টা বেড়ে গেছে, যার কারণে আমাদের এইখানে মনে করেন দেখা গেছে ব্যবসা বাণিজ্য বাটা পড়ে গেছে। ব্যবসায়ী যেহেতু বেড়েছে, সেই হিসাবে আমাদের সীমানা যদি বৃদ্ধি করা হয় তাহলে আমাদের আমদানি দ্বিগুণ করতে পারবো বলে আমরা আশা করি। অন্যদিকে ছাত্র জনতার আগস্ট বিপ্লবের পর কয়েক মাস ধরে সিলেটে স্থলবন্দর সহ শুল্ক স্টেশনগুলোতে মন্দাভাব বিরাজ করছে। তবে ধীরে ধীরে এই পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন আমদানিকারক ও বন্দর কর্তৃপক্ষ। আপাতত ব্যবসা এখন মান্দা সিজন চলতেছে, তো আশা করি সামনে আমাদের অবশ্যই ভালো হবে। আগে যা ট্রাক আসতো তার চেয়ে একটু কম আসে, তবে এটা ধীরে ধীরে আবার ঠিক হয়ে যাবে। আমাদের ব্যবসায়িকরাও আবার সেট আপ হবে, সবকিছুই ঠিক হয়ে যাবে 1-2 মাসের মধ্যে। আগে তামাবিল স্থলবন্দরে প্রতিদিন অন্তত 2 থেকে 3 কোটি টাকা রাজস্ব আদায় হতো। বিগত 3 মাসে কমে তা গিয়ে দাঁড়িয়েছে 70 লাখ থেকে 1 কোটি টাকায়। দীর্ঘদিন বন্ধ থাকার পর ভারত থেকে কয়লা আমদানি শুরু হয়েছে। ফলে ব্যবসায়ী, আমদানিকারক এবং শ্রমিকদের মধ্যে প্রাণ চাঞ্চল্যতা ফিরে এসেছে। সিলেটের তামাবিল স্থলবন্দর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। রওজা শরীফ জিয়ারতে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি সরকার। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে এখন থেকে বছরে একবার করা যাবে রওজা শরীফ জিয়ারত, নিতে হবে আগাম অনুমতি। আরিফুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমানের হৃদয়ের কেন্দ্রবিন্দু মদিনার রওজা মোবারক জিয়ারতের জন্য নতুন নিয়ম চালু করেছে সৌদি আরব। মুসলিমদের জন্য রওজা শরীফ জিয়ারত একটি পবিত্র আকাঙ্ক্ষা। রওজা শরীফে ভিড় নিয়ন্ত্রণ ও অনিয়ম কমাতে এবার নতুন নিয়ম চালু করলো সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী বছরে একবারের বেশি রওজা শরীফ জিয়ারত করা যাবে না। অনুমতি ছাড়া ঢোকা যাবে না রওজা শরীফে। জিয়ারতের সময়ও 1 ঘন্টার সীমিত সময় রাখা হবে। আরো বেশি সংখ্যক মুসল্লিকে রওজা শরীফ জিয়ারতের সুযোগ দিতেই এমন পরিকল্পনা। সৌদি সরকারের তথ্য অনুযায়ী 2024 সালে প্রায় 1 কোটি মুসলিম রওজা শরীফ জিয়ারত করেছেন, যা গত বছরের তুলনায় 26% বেশি। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। দীর্ঘ 9 বছর পর চালু হওয়া ঢাকা রোম রুটে সরাসরি ফ্লাইট পরিচালনায় ভালো অবস্থান তৈরি করেছে বাংলাদেশ বিমান। কিন্তু টিকিট সিন্ডিকেটের দৌরাত্মে কাঙ্ক্ষিত রুটটি বন্ধের শঙ্কায় ইতালি প্রবাসীরা। দ্রুত অন্তর্বর্তী সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। আর্থিক ক্ষতির মুখে 2015 সালে বন্ধ হয়ে যায় রোম ঢাকা রোম রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট। টিকিট সিন্ডিকেটের কারণে আর্থিক ক্ষতির মূল কারণ বলে মনে করা হয়। তবে দীর্ঘ 9 বছর পর ইতালি প্রবাসীদের দাবির মুখেই চলতি বছরের মার্চ থেকে আবারও এই রুটে সরাসরি ফ্লাইট চালু করে বিমান কর্তৃপক্ষ। গেল 7 মাসে 86টি ফ্লাইটে 17,000-এরও বেশি যাত্রী বহন করে বাংলাদেশ বিমান। তবে প্রবাসীদের অভিযোগ, এখনও থেমে নেই টিকিট সিন্ডিকেট। এতে আবারও কার্যক্রম বন্ধের আশঙ্কা করছেন প্রবাসীরা। জড়িতদের বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের। বিগত বারও এই সিন্ডিকেটের কারণে বিমান বন্ধ হয়ে গেছিল, তবে আমরা সেই আতঙ্কে এবারও আছি যাতে কোনো টিকেটের সিন্ডিকেট আরম্ভ না হয় এই ইতালির মাটিতে। জনক সেক্টর হিসেবে আমি জানি
তবে আমি আবারও এখানে আমি বলতে চাই যদি কোনো নির্দিষ্ট অভিযোগ থাকে আমরা বিমান কর্তৃপক্ষ এবং যথাযথ কর্তৃপক্ষের সাথে এটা টেক আপ করব। এদিকে বাংলাদেশ বিমানের জিএসএ ডিজিটালের কর্মকর্তা বলছেন কম খরচে রোমের আশপাশ শহর থেকে যাত্রী এনে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করছেন তারা। এ নিয়ে যাত্রীরা বিমানের প্রশংসাও করছেন। Supplemento per avvicinarsi a Roma è di circa 120-150, dipende dalle casse del servizio, andata e ritorno per arrivare su Roma e poi volare su Dhaka. আসা যাওয়া করলাম, আমাদের কোনো সমস্যা হয় না এবং কি খাবারের বিভিন্ন আপ্যায়ন সবগুলোর মান ভালো ছিল। রোম ঢাকা রোম রুটে ইকোনমি ক্লাসে ভাড়া 660 ইউরো, কিন্তু বিজনেস ক্লাসে 1500 ইউরো ভাড়া রাখায় যাত্রী পাওয়া যাচ্ছে না। ইতালির অন্যান্য শহর থেকে একই টিকিটে বাংলাদেশিরা কানেক্টিং ফ্লাইটে ঢাকায় যাওয়া আসার সুযোগ পাচ্ছে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে রূপরেখা চায় যুক্তরাজ্য। ডক্টর ইউনূসের সঙ্গে ব্রিটিশ প্রতিমন্ত্রীর বৈঠক। সরকারের রাজনৈতিক অভিলাষ নেই, সংস্কার শেষে ক্ষমতা হস্তান্তর। টাকা তুলতে গিয়ে খালি হাতে ফিরছেন কয়েকটি ব্যাংকের গ্রাহক। খেলাপি ঋণের পরিমাণ বেড়ে 2,85,000 কোটি টাকা। দুর্নীতির কারণে 2 বছর ভুগবে দেশ, সিপিডির জরিপ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।